এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বড় বড় কি আছে, কি মাছ? বড় বড় গজাল মাছ আছে। এই গজাল মাছগুলিকে মুড়ি খাওয়াইয়া কোনো সওয়াব নাই। এই গজাল মাছের গায়ে হাত বুলাইয়া চুমা খাওয়ায় কোনো লাভ নাই। আমি নিজে দেখছি যে গজাল মাছের গায়ে হাত বুলাইয়া চুমা খাইতেছে। নাউজুবিল্লাহ। আপনি মানুষ, সুবহানাল্লাহ কর। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ দিছে সম্মান, আর তুমি তোমার সম্মান গজাল মাছের কাছে গিয়ে বিসর্জন দিয়ে আসলে। কিতা করবায়। এরপরে আরো দেখেন, চট্টগ্রামে দেখেছি সেখানে বাজে বস্তান আছে। বাইজুল বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা জায়গা আছে, ওখানে নাকি তিনি আসছিলেন বলে লোকেরা মনে করে। ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। আমার নিজের চোখে দেখেছি কচ্ছপের পায়ে হাত দিয়ে কদমুচি করতেছে। আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। এরা কি মুসলমান বলে? মুসলমানেরা দেখুন আরো কত খারাপ কাম করে। বাচ্চাদের মুখের থেকে যখন দাঁত পড়ে যায়, সিলেট এগুলি হয় কিনা জানি না, আমাদের এলাকায় পিরোজপুর বরিশাল এরকম শুনেছি, ছোট্টবেলায় মুখের যখন দাঁত পড়ে গেল তখন দাদা দাদি নানা নানি তারা এসে বলে যে ভাই অথবা মা বাবাও বলে যে তোমার এই দাঁতটা নিয়ে ইন্দুরের গর্তের কাছে যাও। এখানে কি বলে নাকি এরকম? ওদিকে বলে। তো ইন্দুরের গর্তের কাছে গিয়ে বলতে বলে যে ইন্দুর ভাই, আমার এই চিকন দাঁতটা নিয়ে, আমার এই খারাপ দাঁতটা নিয়ে তোমার ভালো দাঁতটা আমারে দাও। এটা একটা কথা হইল? দাঁত দিল আল্লাহ আপনারে, আর আপনি চান ইন্দুরের কাছে দাঁত। আবার খুলনায় দেখেছি, সেখানে শুনেছি মা বোনদের যখন প্রসব যন্ত্রণা হয়, ডেলিভারিতে কষ্ট হতে থাকে, তখন মুরব্বী মহিলা যারা কাছে থাকে তারা বলে বৌমা তুমি বিড়ালের পাও ধরে মাপ চাও। আমি শুনে তো অবাক, কয় কি এই বেচারি 10টা মাস পেটে সন্তান ধারণ করে এমন কি পাপ করলো যে বিড়ালের পাও ধরে মাপ চাওয়া লাগবে? মানুষ যখন আল্লাহ থেকে যখন ঘাড় ফিরায় তখন আল্লাহ তাদেরকে কোথায় নিয়ে যান দেখেন। এক আল্লাহকে অস্বীকার করেছেন, এক আল্লাহরে মানেন নাই। আল্লাহ ইন্দুরের গর্ত, বিড়ালের পাও, গজাল মাছ, কচ্ছপের পাও পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এই জন্য মুসলমানদের এই ধরনের মানত সানত করা, নিজেকে এই ধরনের ছোট করার কোন মানে নাই। আপনার মাথা থাকবে উঁচা, মাথা নত হবে কেবল কার সামনে বলেন? সবাই বলেন কার সামনে? আল্লাহ পাকের সামনে। মা বোনেরা লক্ষ্য করেন, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী যখন খায়, খাবারের সময় মাথা উঁচা থাকে না নিচু হয়? মুরগি, ছাগল, গরু, গাধা, শুয়ার, কুকুর যা আছে সব রিজেকের কাছে মাথা নিচু করে, ঠিক না? রিজেকের কাছে, খাদ্যের কাছে মাথা নিচু করে। কিন্তু মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন বলে মানুষের মাথা রিজেকের কাছে নিচু হয় না, হাত দিয়া উঁচু করে, উঁচু করা মাথায় সাথে লাগানো মুখের মধ্যে দেয়। তার মানে মানুষের সম্মান বেশি, সে রিজেকের সামনে মাথা নত করবে না, মাথা নত করবে রাজ্জাকের কাছে যিনি রিজেক দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মা বোনেরা মানত করবেন আল্লাহর নামে, কখনো শিরক করবেন না, কখনোই শিরক করবেন না। আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম এবং অত্যাচার। খবরদার শিরকের কাছেও তোমরা যাবে না। ঈমান মজবুত হতে হবে। খাওয়া পড়া যা কিছু দরকার, সুখ দুঃখ সবকিছুই আল্লাহ পাক দেন। হায়াত মওতের মালিক তিনি। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো হোক মন্দ হোক সবটা কে করতে পারে বলেন তো? আল্লাহ পাক করতে পারেন। এই জন্য ঈমান মজবুত হতে হবে আল্লাহর উপরে, আর ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, আমলে সালেহ। আমি বলছিলাম জীবন সফল হবে, আল্লাহ পাক বলেছেন কয়টা কাজ করলে বলেন তো? 4টা। 1 নম্বরে হলো
ইমানটাকে মজবুত করতে হবে। 2 নম্বরে ইমান মজবুতের মধ্যে আরো রয়েছে নামাজ। মা বোনদের প্রতি মাসে নামাজের কনসেশন আছে। এই দিনগুলি বাদে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ যদি বাদ দেন, শরীয়তের ওজর ছাড়া, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ পড়তেই হবে। রমজান মুবারকের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, এগুলি আপনাদেরকে করতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এবং সেই অনুযায়ী বুঝে বুঝে তেলাওয়াত করবেন, আমল করবেন। এগুলি ইমানের মধ্যে শামিল। ইমানের মধ্যে মহিলাদের জন্য পর্দাও শামিল। এই পর্দা স্বামী মারা গেলে পরে যাদের সঙ্গে বিবাহ হওয়া জায়েজ আছে তারা সবাই পরপুরুষ। এদের সঙ্গে দেখা সাক্ষাৎ, অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। পর্দা সঠিকভাবে করতে হবে। আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত নারী এমন একটা চাদর পরবে, যেই চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যায়, এমন একটা চাদর পরা আল্লাহ পাক মহিলাদের জন্য, মা বোনদের জন্য ফরজ করে দিয়েছেন। মা বোনেরা, আপনাদের মেয়েরা যখন বড় হবে, একটু বড় হলেই, যখন 4, 5, 6 বছর বয়স হয়ে গেল, আর হাফ প্যান্ট পরাবেন না। তাদেরকে 5-6 বছর বয়স হয়ে গেলেই তাদেরকে পাজামা পরান, এরপরে সালোয়ার কামিজ পরান। তারপরে 6-7 বছর বয়স হলে একটা ওড়না গলায় জড়ায় দেন। তাকে শরম শিখান, আদব শিখান। এ দায়িত্ব আপনার। যখন বড় হবে তখন এগুলি সে ভালোভাবে চর্চা করবে। আর যদি ছোটবেলায় এগুলি না শিখান, কলেজ গোয়িং গার্ল, এখন সে কলেজে যায়, হাই স্কুলে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, এই সময় যদি তাদের চাদর পড়তে বলেন, চাদর আর সে পড়বে না। সে আপনার হাত ছাড়া হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য বাচ্চা অবস্থা থেকেই তার মধ্যে শরম শিখানো, দিন শিখানো, ইমান শিখানো আপনার দায়িত্ব। এগুলি ইমানের অংশ। এরপরে ভালো ভালো কাজ আপনি করবেন। যেহেতু দুনিয়ায় চিরকাল আমরা বেঁচে থাকবো না, ভালো কাজ করুন। সেই ভালো কাজগুলি কি? ভালো কাজ হলো আল্লাহ যাতে খুশি থাকেন সেই কাজগুলি করা। আল্লাহ যাতে খুশি থাকেন সেই কাজগুলি বেশি বেশি করা। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, তারপরে টিউবওয়েল করে দেওয়া, রাস্তা তৈরি করা, কালভার্ট করা, ব্রিজ করা, যা পারা যায়, যেখান থেকে মহিলারা যা পারেন, যেটুকুন পারেন, এই সব ভালো ভালো কাজ এগুলি করবেন। নিজের সন্তানকে ভালো বানানো, এটাও ভালো কাজের মধ্যে শামিল। এটাই সাদকায়ে জারিয়া। আপনি আমি সবাই মারা যাব। মরার পরে একমাত্র 3টা জিনিস, মরার পরে সব আমলগুলি কাট হয়ে যাবে। 3টা আমল জারি থাকবে। তার মধ্যে একটি আমল হচ্ছে, যদি আপনি সন্তানদের নামাজি বানান, দিনদার বানান, ইমানদার বানান, পরেজগার বানান, নামাজি বানান, এই সন্তানেরা আপনার জন্য দোয়া করবে। সেটা আপনার জন্য একটা বিরাট কাজ। কবরে বসে আপনি তা পাবেন। এরপরে এগুলি হলো আমলে সালেহ, নেক কাজ করা। যেমন দেখুন আজকের এই মাহফিল, এই মাহফিলে হাজার হাজার লোক আসবে। রাতের বেলায় তো লাখো জনতার ঢল নামবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মানুষগুলি, একটা মানুষ যদি নামাজি হয়, এর মধ্যে থেকে একটা মেয়ে লোকও যদি পর্দা ধরে, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য যদি বেঁচে যায়, যদি ভালো হয়, তাহলে এই মাহফিল যারা করেছিলেন, এই মাহফিল চালাবার ব্যাপারে যারা সাহায্য করেছিলেন, আল্লাহর কাছে তারা এজন্য সওয়াব পাবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটি নেক কাজ করলে পরে আল্লাহ একের পরিবর্তে তাকে 10 গুণ বাড়িয়ে তাকে নেক দান করবেন। এগুলি হলো আমলে সালেহ। এরপরে হচ্ছে হকের দাওয়াত দেওয়া। আপনি পরস্পরকে দাওয়াত দিবেন। দিনের দাওয়াত, নামাজের দাওয়াত, পর্দার দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত। এই দাওয়াতের কাজ আপনারা বেশি বেশি করবেন। এই শহরের ভিতর নিশ্চয়ই মহিলাদের বৈঠক কোনো না কোনো জায়গায় হয়, ইউনিট বৈঠক হয়। এই ইউনিট বৈঠকগুলি কারা করে, কোথায় করে, সেসব সন্ধান নিয়ে
আপনারা ওখানে যোগ দিবেন, দর্শে কোরআন শুনবেন, দর্শে হাদিস শুনবেন। মা বোনেরা, এই যে এতক্ষণ আমি কোরআন হাদিসের যেটুকুন বললাম, এগুলি শোনার পর নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে এই ধারণা হয়েছে শীতকাল করব না, নামাজি উপজেলার নিহালপুর ইউনিয়নের কুটালি গ্রামের একটি মাঠে রাস্তা দিয়ে যেতেই চোখ আটকে গেল এই সবজি বাগানটির দিকে। কৌতূহল জানার, দোতলা সবজির চাষ। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ বিল্লাল হোসেন। বাড়ি কোন আপনার? বাড়ি কুটালি দর্শনাপাড়ায়। কুটালি দর্শনাপাড়ায়। জি। এই যে আপনি দোতলা সবজির চাষ করার এই ধারণাটা কোথায় পেলেন? মাঠে জমি কম, বন্ধকে জমি নেওয়া হয়, অল্প জমিতে কিভাবে সবজি চাষ বেশি ফলানো যায় এই চিন্তা ভাবনায় আমি নিজে নিজে করেছি। আরেকবার করেছিলাম জি। তলায় সিম আর উপরে সিসিঙ্গে ডবল আবাদ একবারে আমি করেছিলাম, এবারে তাই করেছি। এটা কি ডবল আবাদ? জি, ডবল আবাদ। ওপরে সিসিঙ্গে দিয়েছেন না নিচে সিম দিয়েছেন? নিচে সিম দিয়েছি। গতবারে কেমন আসলে এই এই ধারণা থেকে এই যে দোতলা চাষ করার পরে, সবজি চাষ করার পরে খুব ভালো ছিল। সিমও বেচালাম ভালো, সিসিঙ্গও বেচালাম ভালো দামে, ওইটা ভালোই। এখন তো সিম তো ধরা পড়েনি দেখছি। সিম ধরা পড়েনি, 2-4 টাকা বলে আসছে। এখন রোদ না, তো তাপমাত্রা খুব অতিরিক্ত, ওই জন্য সিম সামনে খুব একটা জানিস না। এই যে দাঁড়িয়ে আছে, এই যে সিসিঙ্গে তো বেচা বিক্রি শুরু। সিসিঙ্গে বেচা কেনা চলছে। যেমনটি বলছিলেন বিলাল ভাই, যে এই অভিনব পদ্ধতিতে সিম চাষ করে ইতিমধ্যেই তিনি চিচিঙ্গা বেচা বিক্রি শুরু করেছেন, আর সিমের ফুল এসছে। সিম ধরা পাইতে গিয়েছে, ফল চলে এসেছে। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে, এই যে সিম, এই যে সিম এসেছে, এই যে সিম শুরু হয়ে গেছে ধরা পাতা, এই যে সিম। এখন এই যে সিসিংকে মানে আপনি সপ্তাহে তোলেন না দিনে তোলেন? প্রত্যেকদিন তুলতে হয় সিসিঙ্গে, প্রতিদিন তুলতে হয়। প্রত্যেকদিন একবার করে তুলতে হবে। কতটুকু করে ওঠে? জমি কতটুকু আপনার এখানে? 12 কাঠা। জি। সিসিংয়ে ওঠে কতটুকু করে? সিসিঙ্গে যেদিন যেরকম হয় সেদিন সেরকম ধরেন মুখী। তো বাজার কেমন? বাজারে 20 টাকা 25 টাকা পাইকারি? পাইকারি। যেমনটি জানাছিলেন বিলাল ভাই, যে তিনি গত বছরও এই একই পদ্ধতি, তারই ধারাবাহিকতায় এবছরও তিনি সিম, নিচে সিম এবং উপরে সিসিঙ্গে চাষ করেছেন। জি। এটা আসলে চুয়াডাঙ্গাতে বা দেশের আর কোথাও এই চাষ, এই পদ্ধতিতে, দোতলা পদ্ধতিতে সবজি চাষ হয়েছে কিনা ঠিক জানা নেই। ধারণা থেকে এরকম একটি স্বল্প জমির যথাযথ ব্যবহার, এটা আসলেই অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা আমাদের। আমরা পাশাপাশি বিলাল ভাইয়ের সফলতা কামনা করি। তার দেখা দেখি হয়তো আবার অনেকেই হয়তো এই চাষে ঝুঁকে পড়বেন। জি। 4 মাস হওয়ার পরে আমি নাও গাছ আগে দেবো তলায়, দেওয়ার পরে নাও গাছ উপরে বানের দোতলা বান থাকছে, ছোট বানের পদ্ধতি আমি পরে আবার ফের শসা অথবা ক্ষীরা লাগাতে পারবো। যেমনটি বলছিলেন বিলাল ভাই, যে 3 মাসের মাথায় এই সিসিঙ্গে কাটার পরেই লাউ গাছ লাগিয়ে দেবো। লাউ গাছ লাগিয়ে দেবে, আর এই সিম গাছ কাটার আগেই গোড়ায় শসা বা ক্ষীরার গাছ লাগাবে। তার মানে এই দোতলা পদ্ধতিতে চাষাবাদটা চলমান থাকবে। থাকতে হবে। চাষাবাদের পাশাপাশি আর কি কাজ করেন? সেই চাষাবাদের পাশাপাশি আমার চায়ের দোকান আছে, চায়ের দোকান চালাই, আর এই মাঠে এই কাজ। চায়ের দোকানের পাশাপাশি এই উদ্ভাবনী এই দোতলা পদ্ধতিতে সবজি চাষের যে ধারণাটা নিয়ে এসেছেন, এটা আমাদের অনেকেরই অনুকরণ হতে পারে। ধারণা থেকে এই চাষ করছেন, আপনি সফল হবেন এবং আপনার দেখা দেখি আরো অনেকেই এই চাষে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা আমাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা এই যে বিআরটিসির চাষবাস করি সরকারি প্রকল্প থেকে, তাই যে আজ একটা মাছ ধরে বর্জ্যপাতে কেবি নষ্ট হয়ে গিয়েছে, আমাদের অনেক ভোগান্তি যাচ্ছে। এই যে কচু পানি দেবো, পানি দিতে পারছি না, ধান লাগাবো, ধান করতে পারছি না। সুলালার কাছে জিজ্ঞেস করলি যে আজকে আমরা পানি দেবো, সে আমাদের ঘুরিয়ে যাচ্ছে, আজ নাই কাল, কাল নাই পরশু। আমরা সে পাতো ফেলেছি, পাতো একবার উঠে নষ্ট হয়ে গেছে, আবার পাতো ফেলেছি, সেই পাতো নষ্ট হয়ে যাচ্ছে। আমি মহিলা মানুষ,
আমার এই মাঠে 4 বিঘে চাষ আছে। এই সৌর বিদ্যুতে পানি দিচ্ছে, এখন তার কাছে গেলি সে বলছে আমার কেবি বাস্ট হয়ে গিয়েছে, চুয়াডাঙ্গায় রয়েছে। কিন্তু আমি প্রায় 1.5 মাস হচ্ছে, প্রায় 1.5 মাস এরকম হচ্ছে। তা আমার তো আর পুরুষ মানুষ নেই যে তার পেছনে যে যে সবসময় খোঁজ নেবে। আমার এতে খুব ক্ষতি হচ্ছে, চাষাবাদ করতে পারছি না। আজকে 1টা মাস ভোগান্ত। এমনি ছোট না ধানে পাতো বয়স হয়ে গেলে ধান হয় না, ধানের চারা বুড়ো হয়ে গেল। আশায় 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 এ পর্যন্ত পানি পেলাম না। কল্পনা আমরা আসছি পড়ে আছি, শুধু আমি নাই, বহুত বহুত মানুষ পড়ে আছে। এ যাক, না এ পিঠ নাই ও পিঠ, এটা করবে তো। আমাদের আশা আশা থেকে তো আমাদের তো সব শেষ হয়ে গেল। মোহাম্মদ জাকির হোসেন। আমার একটা বিএডিসি প্রকল্প থেকে মোটর নিয়েছিল। মোটরটা কিছুদিন চলার পরে আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এর আগে নষ্ট হলে ওরা ছেড়ে দিত, কিন্তু এখন আর আসছে না। এখন তারা ছেড়ে দিতে চাচ্ছে না। এতে আমরা ভোগান্তি পাচ্ছি, চাষিরাও অনেক ভোগান্তি পাচ্ছে। আমার হাতে যে ইনভার্টার রয়েছে, ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে। এর আগে নষ্ট হইলো, ছেড়ে দিয়ে গেছিল, কিন্তু এখন আর নষ্ট হয়েছে, এখন আর সারছে না। এর দাম এখন এত মূল্য বেশি যে আমার দ্বারা কেনা সম্ভব না। আমরা স্বল্প আয়ের ইনকাম করি, যে ইনকাম করছি এই ইনকাম থেকে আমাদের ইনভার্টার কেনা সম্ভব না। এই এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে বিএডিসি গুলোতে তারা খেয়াল রাখে, আমাদের একটা ইঞ্জিনিয়ার দিতে, যাতে বিএডিসি আমাদের এগুলো সেরে দিতে পারে। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার বাসা গড়াইটুপি, চুয়াডাঙ্গা জেলা। হচ্ছে সেচ প্রকল্প থেকে একটা সেচ পাম্প নেই, 1 কিউসেক এলএলপি কারেন্টের। আমার এই প্রজেক্টে কেবি আছে, 10 কেবি আছে, ইনভার্টার আছে, মোটর আছে। তো আমার এই মোটরটা আজ পর্যন্ত 3 থেকে 4 বছর পাচ্ছি। মোটর তারা সাথে সাথে তাদের কোনো লাগুক না কেন, তারা সাথে সাথে এসে আমাদের মোটর কোনো সমস্যা হলে তারা মেরামত করে দিয়ে যেত। এ জানেন, 3-4 বছর চলার পরে আবার হচ্ছে বজ্রপাতে আমার ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে যাওয়ার পরে 1-1.5 মাস মোটর বন্ধ আছে। বন্ধ হওয়ার পরে আমার এই স্কিমে কিছু না হলেও 70 থেকে 80 বিঘা জমি আছে। কারো খাটো আবাদ, কারো ধান আছে, কারো বান আছে, মানে অনেক আবাদ ঘাট আছে, কিন্তু আমি এদেরকে পানি দিতে পারছি না। আমি বিএডিসি জানাই যে আমার ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছে। এখন তাদেরকে বলছে যে আমার কিছু করার নেই, এইটা হচ্ছে সরকারি প্রকল্প, সরকারি মাধ্যমে আমরা আপনাদের কাছে দিয়েছি। সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা কিভাবে এইগুলো আপনাদের মেরামত করে দেবো। পরে আমাদের নিজের থেকে অর্থদণ্ড দিয়ে আমরা কেবি সেরে নিই। নেওয়ার পরে আমাদের সরকারের কাছ থেকে মোটর চুক্তি করে নেওয়া। আমরা প্রত্যেক বছরে 5,000 টাকা করে দিই। কারেন্ট বিল আমাদের, ড্রাইভার খরচ আমাদের, সবকিছু আমাদের। তার পরবর্তীতে যদি জিনিস নষ্ট হয়ে যায় সেটাও আমাদের এখন বহন করতে বলছে। যে বছরে একটা আয় হয়, যে টাকা লাভ হয়, যদি 5 টাকা লাভ হচ্ছে, 60 টাকা খরচ। এখন এইটা যদি আমাদের অফিস থেকে যদি সেরে দিত তাহলে আমাদের এত ক্ষতিগ্রস্ত হতাম না। কারণ আমাদের অফিস থেকে যদি সেরে না দেয় আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাদের যখন প্রথম দিয়েছে 1 বছর খুব সার্ভিসিং দিয়েছে, কোনো কিছু সমস্যা হলে আমরা জানানোর সাথে সাথে ওরা এসে সেরে দিয়ে গিয়েছে, কোনো কিছু নষ্ট হলেও তারা সেরে দিয়ে গিয়েছে। আর এখন তাদেরকে বললে তারা বলছে যে আমাদের এখন কিছু নেই, সরকার দিচ্ছে না আমাদের, তো আমরা বছরে 5,000 করে টাকা নেই, আমরা কিভাবে আপনাদের একটা ডোনেশন দেবো। এর মাধ্যমে নেই, আমাদের এতে তো অনেক টাকা ব্যয়বহুল খরচ। এখন এর যদি কোনো কিছু কেবি আছে, ইনভার্টার আছে, মোটর আছে, এখন এইগুলো যদি নষ্ট হয়ে যায় ব্যাপক টাকা ব্যবধান। যে জিনিসই নষ্ট হোক না কেন কম করেও 50 থেকে 80,000, 1 লাখ টাকা করে ডোনেশন। আবার আমরা মেরামত করেও চালাবো, আমরা ভেত থেকেও দিচ্ছি, আমরা বছর বছর ভেত থেকেও দিচ্ছি। আবার আমাদের যদি নষ্ট হয়ে গেলে আমাদের নিজেরা সেরে নিতে আসছে। এবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয় বরাবর আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের প্রকল্পটা বা আমাদের অফিসের সাথে যাতে কোনো একটা সুপরামর্শ করে আমাদের একটা যাতে সুযোগ সুবিধা বা এর একটা বিধি ব্যবস্থা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। যাতে পরবর্তীতে এলো আমাদের মনে করেন এখন মাঠে আবাদ জিনিস কেবি নষ্ট হয়ে গেছে, অফিস যদি সেরে না দেয় আমাদের বাধ্যতামূলক চাষির সেবা দেওয়ার জন্য, চাষির সুবিধা অসুবিধার জন্য আমাদের পকেট থেকে টাকা দিয়ে আমরা কেবি সেরে নিচ্ছি, সমস্যা নেই। কিন্তু দ্বিতীয়ত আবার তো বজ্রপাত হতে পারে,
আজকে আমি কেবি তুললাম, আবার 2 দিন পরে যদি বজ্রপাত আবার ট্রান্সফরমার বাস্ট হয়, মোটর পুড়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে তো আবার নিজে থেকে সেরে নিতে হবে। এখন এই জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বা আমাদের বিএডিসি অফিসে যারা কর্মকর্তা আছে সবাইকে দৃষ্টি আকর্ষণ অনুরোধ করছি, যাতে আমাদের পরবর্তী যে দিনগুলো আমরা মোটরটা চালাবো আমাদের কিছু সুযোগ সুবিধা বা একটা বিধি ব্যবস্থা করার জন্য আবেদন জানাচ্ছি।